1857 ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যখনই হলো তারপরেই মানে পুরোটা যে ব্রিটিশ এম্পায়ার আছে সেটা একদম শেকেন হয়ে গেল। এবং তখনই ব্রিটিশ এম্পায়ারের কুইন এলিজাবেথ II উনি ডিসাইড করলেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত অ্যাক্টিভিটিস আছে সব কিছু শেষ করতে হবে এবং শেষ করে আমাদের নিজেদের আপন ক্রাউন রুল স্থাপন করতে হবে, যেখানে ক্রাউনের আন্ডারে ডাইরেক্টলি ইন্ডিয়াকে দেখাশোনা করা হবে। তো সেখান থেকে শুরু হয় দ্য ক্রাউন রুল, দ্যাট ইজ 1858 to 1947. So the first act under the Crown Rule 1858 to 1947 হলো the Government of India Act of 1858, যেটাকে ইমিডিয়েটলি সিপাহী বিদ্রোহের পরেই করা হয়েছিল এবং the act is known as the Act of Good Government of India। কিছুই না, একটা ললিপপ, যেটা চার্টার অ্যাক্ট অফ 1833। আপনাদের যদি আগের ভিডিওটি দেখা থাকে মনে থাকবে যে লর্ড উইলিয়াম বেন্টিংকে ফার্স্ট গভর্নর জেনারেল করা হয়েছিল ইন্ডিয়ার। তো সেই গভর্নর জেনারেলের পোস্টটিকে চেঞ্জ করে দেওয়া হলো টু ভাইসরয় অফ ইন্ডিয়া। ভাইসরয় ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন হবে কুইনের। তো এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সব পাওয়ার ছিনিয়ে নিল এবং লর্ড ক্যানিং ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, তারপর পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 যে ওই দুটো বোর্ড করা হয়েছিল, একটা হলো বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টরস, দুটোকে অ্যাবলিশ করে দেওয়া হলো। তারপর আমরা যে আজকালকে ডেটে যে প্রত্যেকটা সেক্রেটারিয়েটের সেক্রেটারি ওয়ার্ডটা দেখি, সেক্রেটারি ওয়ার্ডের ক্রিয়েশন হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858 থেকে। ইট ক্রিয়েটেড এ নিউ অফিস অফ সেক্রেটারি অফ স্টেট for India, vested with complex authority and control over the Indian administration, and the Secretary of the State was a member of British Cabinet. ঠিক আছে, এছাড়া কি করলো, সেক্রেটারি ইন কাউন্সিল একটা সেপারেট বডি ওরা করলো, 15 মেম্বার কাউন্সিল অফ ইন্ডিয়া টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট। দ্য কাউন্সিল ওয়াজ অ্যান অ্যাডভাইজারি বডি। তো মোটামোটা ওরা কনস্টিটিউশনাল যত চেঞ্জেস ছিল ফ্রম মানে দ্য কোম্পানি রুল টু দ্য ক্রাউন রুল, সেটাকে ওরা এস্টাবলিশ করলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858 থেকে। কিন্তু এর থেকেও ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো গভর্নমেন্ট অফ অর ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1861। সেটা কি দেখুন, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1861 কে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক বলা হয় কনস্টিটিউশনাল অ্যান্ড পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়াতে। কেন বলা হয়? কারণ এই অ্যাক্টের আন্ডারে beginning of representative institution by associating Indians with the law making process করা হয়েছিল। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে ভাইসরয় নমিনেট করেছিল কিছু ইন্ডিয়ানকে মানে অ্যাজ নন অফিসিয়াল মেম্বার অফ হিজ এক্সপেন্ডেড কাউন্সিল। তো এখানে কে কে হয়েছিল? লর্ড ক্যানিং করেছিলেন। কাকে করেছিলেন? দ্য রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা অ্যান্ড স্যার দিনকার রাও। ওদেরই স্টুজেস ছিলেন মোস্টলি লয়াল টু দ্য ব্রিটিশ, বাট করা হয়েছিল ইন্ডিয়ানসদের। তারপর যে কোম্পানি রুলের আন্ডারে যে রিজিড প্রসেস ছিল সেটাকে ওরা ডিসেন্ট্রালাইজ করেছিল। কিভাবে? ওই যে লেজিসলেটিভ পাওয়ারগুলি যে বোম্বে আর মাদ্রাস প্রেসিডেন্সি থেকে নিয়ে প্রত্যেকটা বেঙ্গলে দেওয়া হয়েছিল সেগুলিকে আবার রিস্টোর করে ইন্ডিভিজুয়াল প্রেসিডেন্সিসকে ওরা আবার এম্পাওয়ার করেছে, ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে। তাছাড়াও legislative যেটাকে বলে devolution as a result of grant of almost complete internal autonomy to the province in 1937। মানে কি হয়েছে, মানে পুরোপুরি ওরা মানে সব কিছুকে আলাদা আলাদা করে দিয়েছে যাতে মানে বেটার ইন্ডিভিজুয়াল ইউনিটের কন্ট্রোল সেই ইউনিটের হাতেই থাকে। ঠিক আছে, তাছাড়াও নিউ লেজিসলেটিভ কাউন্সিলস যেটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 স্টার্ট হয়েছিল সেটাকে আরও নিউ কিছু করা হয়েছে। বেঙ্গল, নর্থ ওয়েস্ট প্রভিন্স, পাঞ্জাব, যেটাকে 1862-তে বেঙ্গল, 1886-এ পাঞ্জাব নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, আর পাঞ্জাব 1897-এ করা হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট হলো পোর্টফোলিও সিস্টেমের ইন্ট্রোডাকশন করা হলো। মানে লর্ড ক্যানিং করলেন যে পোর্টফোলিও সিস্টেমটা কি, যে সবার একটা একটা পোর্টফোলিও থাকবে আলাদা আলাদা, যে যার কাজ আছে সেই কাজ হিসেবে কাজ করবে। ঠিক আছে, আর তাছাড়া মডার্ন ডে অর্ডিন্যান্স সেটা আমরা পড়বো যখন আমরা পলিটি ডিটেলস পড়বো। এটা মনে রাখবেন যে গভর্নমেন্টের যে অর্ডিন্যান্স প্রসেসটা আছে সেই অর্ডিন্যান্স প্রসেসের সূত্রপাতটাও হয়েছিল ফিচার মানে অ্যাক্ট অফ 1861 থেকে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর যে একটা আসে সেটা হলো দ্য অ্যাক্ট অফ 1892। এটার মধ্যে খুব বেশি কিছু নেই, এটা ইনক্রিজ করেছে নাম্বার অফ এডিশনাল নন অফিসিয়াল মেম্বার্স ইন সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল বাট মেনটেইন দ্য অফিসিয়াল মেজরিটি ইন দেম। ঠিক আছে, তাছাড়া এটা ইনক্রিজ করলো দ্য ফাংশন অফ লেজিসলেটিভ কাউন্সিল গেভ দেম দ্য পাওয়ার টু ডিসকাস দ্য বাজেট অ্যান্ড অ্যাড্রেসিং কোয়েশ্চেন্স টু দ্য এক্সিকিউটিভ। যদি এক্স্যাক্ট কোয়েশ্চেন আছে যে হুইচ অ্যাক্ট গেভ দ্য
power up to the legislative council of discussing the budget and addressing questions to the executive, তাহলে সেটা হবে 1891, ঠিক আছে। তো এছাড়া কিছু নমিনেশন করা হলো, সাম নন অফিসিয়াল মেম্বার্স সেন্ট্রাল লেজিসলেটিভ, মানে লিমিটেড ইনডাইরেক্ট প্রভিশনস করা হয়েছে, এটাতে ডাইরেক্ট কোনো প্রভিশন করা হয়নি, ঠিক আছে। তো নমিনেশনের আইডিয়াটা, ইলেকশনের আইডিয়াটা এখন তখনও একটা করা হয়নি, বাট এটার একটা পরিকাঠামো শুরু হয়েছিল যেটা এসে শেষ হলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টকে, সেটাকে বলা হয় 1909 ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট। এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। দেখো 1909 যে অ্যাক্টটা, এটা নিয়ে একটা কোয়েশ্চেন আসে যে এটার আরেকটা নাম কি, সেটাকে বলা হয় মোরলে মিন্টো রিফর্মস। মোরলে মিন্টো রিফর্মস কেন বলা হয়? কারণ লর্ড মোরলে ওয়াজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া দ্যাট টাইম অ্যান্ড লর্ড মিন্টো ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। তো এটা কি করলো? সবচেয়ে আগে এটা ইনক্রিজ করে দিল কনসিডারেবলি সাইজ অফ লেজিসলেটিভ কাউন্সিলস বোথ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল। তো নাম্বার অফ মেম্বার্স যেটা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে ছিল সেটা 16 থেকে ওরা 60 করে দিল, ঠিক আছে। তাছাড়া it provided for the first time the associations of Indians with the Executive Council of Viceroy and Governors. এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যে সত্যেন্দ্র প্রসাদ সিনহা became the first Indian to join the Viceroy's Executive Council. He was appointed as a law member, ঠিক আছে। ইন্ডিয়ানসদের ইন্ডাকশন এইটা থেকে শুরু করলো। তারপরে সবচেয়ে ভালো বা সবচেয়ে বাজে যেটা, এটা শুরু করলো মুসলিম লীগকে এরা প্রেফারেন্স দেওয়া শুরু করলো। ইট ইন্ট্রোডিউসড এ সিস্টেম অফ communal representation for Muslims by accepting the concept of separate electorate. এই কনসেপ্টটা আগা খান নিয়ে গেছিল মুসলিম লীগে 1905-এ। মোরলে আর মিন্টোর সামনে ওরা রিপ্রেজেন্টেশন দিয়েছিল, তো ওরা এটাকে একটা পলিসি ভেবে এটাকে ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট স্টার্ট অফ হিস্ট্রিতে কমিউনাল ইলেক্টোরেট। দেখো স্টার্টিং সবসময় কনস্টিটিউশনালি হয় ডিভিশনের, ঠিক আছে। এটা নিয়ে দেখো হিস্ট্রি আর পলিটি খুবই সাইমালটেনিয়াসলি চলে। when we will go through history you will understand what I am talking about, ঠিক আছে। for that, under this the Muslim members were to be elected only by Muslim voters. Thus the act legalized communalism, বোঝা গেছে। লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, এটাও আসতে পারে, ঠিক আছে। তো ইট অলসো প্রোভাইডেড ফর সেপারেট রিপ্রেজেন্টেশনস অফ প্রেসিডেন্সি কর্পোরেশনস, চেম্বার অফ কমার্স, ইউনিভার্সিটি অ্যান্ড ডাইভার্স জমিনদার্স। হিস্ট্রিতে একটা টপিক আছে দ্য দ্য বার্থ অফ কমিউনালিজম ইন ইন্ডিয়া। কমিউনালিজম শুরুই সবসময় হয়েছিল যখন কোনো একটা গ্রুপকে আপনি স্পেশাল ভোটিং রাইটস দিয়ে দিয়েছেন। অবভিয়াসলি যদি আপনি কোনো গ্রুপকে একটা স্পেশাল ভোটিং রাইটস দিয়ে দেন, ইন্ডিয়াতে এত প্লুরালিস্টিক সোসাইটিতে এত রিলিজিয়ান, এত গ্রুপ আছে, তাও অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, যেটাকে মুসলিমদের দেওয়া হয়েছিল টু মুসলিম লীগ, দ্যাট ওয়াজ when there was a discrimination that was made from the constitutional level between Hindus and Muslims. That was the start of communalism in India. It is very interesting, আমরা হিস্ট্রিতে পড়বো সেটা, ঠিক আছে। এরপরে যে একটা আসলো সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919। ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটারও আরেকটা কোশ্চেন আসে এটা থেকে হিস্ট্রিতে, যে একটা আলাদা নাম কি? আই থিঙ্ক গতবার সিভিল সার্ভিস প্রিলিমসে এসেছিল। This act is known as Montagu-Chelmsford Reforms. Montagu was the Secretary of the State and Lord Chelmsford was the Viceroy of India at that time. The Government of India Act এর মেইন ফিচার্স কি ছিল? এটা রিল্যাক্স করে দিল সেন্ট্রাল কন্ট্রোল ওভার প্রভিন্সেস। মনে রাখবে আমাদের যে 3টে লিস্ট আছে, এই যে যেমন স্টেট লিস্ট, সাবজেক্ট মানে ইউনিয়ন লিস্ট অ্যান্ড অল, এখন যেগুলি বলা হয়, সেই লিস্ট কোথা থেকে স্টার্ট হয়েছে? এই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990 থেকে। তখন কি ছিল? 3টে আলাদা লিস্ট ছিল, ট্রান্সফার্ড লিস্ট, রিজার্ভ লিস্ট করে, ঠিক আছে। এবং এই ডুয়েল স্কিম অফ গভর্নেন্সটাকে বলা হতো ডায়ার্কি। তো দ্য ডায়ার্চ মিনস ডাবল রুল, যে ট্রান্সফার্ড সাবজেক্ট আছে, রিজার্ভ সাবজেক্ট আছে, যেমন ইউনিয়ন লিস্ট ভার্সেস স্টেট লিস্ট আজকের ডেটে, এটা আমরা পরে আসবো। মনে রাখবে দ্য বার্থ অফ ডায়ার্কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। দ্য বার্থ অফ লিস্টস or subjects transferred and reserved, Government of India Act of 1919, ঠিক আছে। বাইক্যামেরালিজম অ্যান্ড ডাইরেক্ট ইলেকশনস ইন দ্য কান্ট্রি, ওটা আনলো। দেখো আমরা এখনো বাইক্যামেরাল কথার অর্থ কি? দুটো হাউস আছে আমাদের, ঠিক আছে। ডাইরেক্ট ইলেকশন হয় আমাদের। ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলকে রিপ্লেস করা হলো বাইক্যামেরাল লেজিসলেচার কনসিস্টিং অফ এন আপার হাউস কাউন্সিল অফ স্টেট অ্যান্ড এ লোয়ার হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটাকে আমরা এখন লোকসভা রাজ্যসভা বলি। তো
সেগুলির বার্থ কোথা থেকে হলো? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919। এখানে এটাও ডিসকাস হলো দ্য মেজরিটি অফ মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস ওয়ার চুজেন বাই ডাইরেক্ট ইলেকশন। ইলেকটোরাল প্রসেসে স্টার্ট কোনটা প্রপারলি স্টার্ট কোথা থেকে হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919। তাছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টস আছে এখানে, যেমন 3 of the 6 members of Viceroys Executive Council other than the Commander in Chief has to be Indian। ঠিক আছে, ওরা আবার কমিউনাল রিপ্রেজেন্টেশন আরও বাড়িয়ে দিল। 6 দের ইন্ডিয়ান ক্রিশ্চিয়ানস, দের অ্যাংলো ইন্ডিয়ান, দেন ইউরোপিয়ান। দেন এই যে আমাদের যে পার্টিশন হলো আর আমাদের মধ্যে যে এত রেশারেশি হয়েছিল অ্যাট দ্য টাইম অফ 1947, all started with giving different communal representation to different castes on the basis of religion। সেই ডিভাইড অ্যান্ড রুলটা কিন্তু ব্রিটিশার্সরা খেলেছিল, তোমাদের এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড দিস ইজ ওয়ার উই শুড নাওএডেজ উই শুড স্ট্যান্ড অ্যাওয়ে ফ্রম অল অফ দিস। তারপর তোমার এস্টাবলিশ করা হলো মোস্ট ইম্পর্টেন্ট পাবলিক সার্ভিস কমিশন, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন। এরপরে সেট আপ করা হলো 1926-এ। ঠিক আছে, তারপর it separated for the first time provincial budgets from the central budget, মানে ওই স্টেট বাজেট ভার্সেস সেন্ট্রাল বাজেট এটা করলো। তারপর it provided for the appointment of a statutory commission to inquire into the report of working after 10 years for coming into force। তো অনেক কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রেসিভ রিফর্মস যেগুলি ছিল করেছিল, কিন্তু মোস্ট নেগেটিভ রিফর্ম যেটাকে বলা হয় গিভিং রিপ্রেজেন্টেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, সেটাও এই মানে ইংরেজরা করেছিল থ্রু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1990। তারপরে যে নেক্সট একটা হলো সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935। তোমরা ভাবো 1919 to 1935 ইন্ডিয়ান হিস্ট্রিতে ঝড় বয়ে গেছে। সাইমন কমিশন, কমিউনাল অ্যাওয়ার্ড, গান্ধীজির ইমার্জেন্স, অনেক কিছু হয়ে গেছে। এবং ওরই রিফ্লেকশন ছিল ইন্ডিয়ান অ্যাক্ট অফ 1935, যেটাকে এখনো বলা হয় যে আমাদের যে মডার্ন ডে কনস্টিটিউশন, যেটার 50% মানে যে প্রভিশন সেগুলি এখনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকেই নেওয়া। তো এটার মধ্যে কি ছিল? The act marked as a second milestone towards complete responsible government in India. It was a lengthy and detailed document having 321 sections and 10 schedules. এখনো আমাদের 10টা শিডিউল আছে। The concept of all India federation, যেটা মানে আজকে যেমন সেন্টার আর স্টেটের কনসেপ্ট, consisting of provinces and princely states as units. The act divided the powers between central and the units in terms of 3 lists: federal list, তখন 59 item ছিল, provincial list 54, concurrent list for both 36 item. Residuary powers were given to the viceroy. সেমই আজকালকার দিনে ভাইসরয়কে আমি যদি সেন্টার ধরি তাহলে সেম ফরম্যাটে আমাদের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার চলছে আজকের ডেটে। It abolished diarchy in the provinces and introduced provincial autonomy in its place। মানে ওই ডুয়েল কন্ট্রোলটা ছেড়ে প্রভিন্সিয়াল অটোনমি মানে স্টেটকে এম্পাওয়ার করা হলো, যেটা আমাদেরও করা হয়। এভরি স্টেট ইজ এ অটোনোমাস ইউনিট অফ গভর্নেন্স ইন ইটসেলফ, যেটার মধ্যে সেন্টার সেমনভাবে মিডলিং করে না। আজকের ডেটেও সেটি মানে আমাদের কথা। ইট ইন্ট্রোডিউস বাইক্যামেরালিজম ইন 6 out of 11 প্রভিন্সেস, তখন ডাবল ওরা করে দিল। ইট ফার্দার এক্সটেন্ডেড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন বাই প্রোভাইডিং সেপারেট ইলেক্টোরেটস ফর ডিপ্রেসড ক্লাসেস। যাকে পেয়েছে তাকেই ধরে, যে ডিভিশন করতে পেরেছে তাকেই ধরে সেপারেট ইলেক্টোরেট এরা করে ফেললো। ঠিক আছে, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ নট অনলি এ ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন বাট অলসো প্রভিন্সিয়াল, মানে ওই যে আমাদের যে স্টেট টিপিএসসির ফরমেশন যেটা হয়েছে ওটার ব্যাকড্রপ ছিল অ্যাক্ট অফ 1935। It provided for establishment of a Reserve Bank of India, RBI এর ব্যাকড্রপ এসছে অ্যাক্ট অফ 1935 থেকে। ঠিক আছে, ইটস প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ফেডারেল কোড which was set up in 1937। ঠিক আছে, দিস ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ মানে দ্য অ্যাক্ট অফ 1935। February 20, 1947 তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট এটলি ডিক্লেয়ার করলো যে ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া শেষ হবে বাই June 30, 1948। ঠিক আছে, মুসলিম লীগ এটার পর এজিটেশন করলো, তো ডিমান্ডিং পার্টিশন অফ দ্য কান্ট্রি। তো অ্যাগেইন অন June 3, 1947 ব্রিটিশ গভর্নমেন্ট মেড ইট ক্লিয়ার যে আমরা 1947 15 অগস্টটাকে যেতে পারবো না। মাউন্ট বেটেন এলো, এসে যে একটা ওরা ইন্ডাক্ট করলো সেটা হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947। তো এর মেইন ফিচার্স কি? It ended the British rule in India and declared India as an independent and sovereign state from August 15, 1947. ভালো কথা। It provided for partition of India and creation of 2
independent dominions of India and Pakistan with the right to secede from the British Commonwealth. ভালো কথা। তারপর কি করলো, অ্যাবলিশ করে দিল অফিস অফ ভাইসরয়, ঠিক আছে। ইট এম্পাওয়ার্ড দ্য কনস্টিটিউয়েন্সি অফ দ্য টু ডোমিনিয়ন টু ফ্রেম অ্যান্ড অ্যাডপ্ট এনি কনস্টিটিউশন অফ দেয়ার রেসপেক্টিভ নেশনস। সো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 এর আন্ডারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা হলো। It empowered the constituent assemblies of both dominions to legislate মানে ল মেকিং বানাতে পারবে নিজেদের মধ্যে, ঠিক আছে। It abolished the office of the secretary of the state, আগে যেটা ছিল। আমরা তো বলছি তো, আমরা তো এখনো মানে ব্রিটিশ হ্যাংওভারই আছি, ওই সেই ওয়ার্ডগুলি এখনো চলছে, সেক্রেটারি অ্যান্ড অল। It proclaimed the lapse of British paramountcy over the Indian princely states and treaty relations with tribal areas from August 15, 1947. It granted freedom of to the Indian princely states either to join Dominion of India or Dominion of Pakistan or remain independent. Bhalo kotha. It dropped the title of Emperor of India from the royal titles of the King of England. ঠিক আছে. It discontinued appointment to civil service and reservation of posts by Secretary of State of India. The members of civil services appointed before 1947 would continue to enjoy. ঠিক আছে. তো এরপরে হলো সেই ফেমাস রাত্রটা যে at the stroke of midnight of 14th August 1947 of the British rule came to an end and the powers were transferred to the new independent dominions of India and Pakistan. Mountbatten became the first Governor General of the new Dominion of India. Uni Jawaharlal Nehru ke as the first Prime Minister of India swore করলেন, and এরপরই নেহরুর সেই ফেমাস স্পিচটা দ্য ট্রাইস্ট উইথ ডেস্টিনি। কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিলটা কবে ইন্ট্রোডিউস করা হলো ব্রিটিশ পার্লামেন্টে, সেটা জুলাই 4, 1947। রয়্যাল অ্যাসেন্ট যেটা পেয়েছে জুলাই 18, 1947, আর অ্যাক্ট এলো 15th August 1947, ঠিক আছে। সুপিরিয়র সিভিল সার্ভিস কমিশন সেটা কার আন্ডারে ছিল, সেটা লি কমিশন 1923, 1924, ঠিক আছে। তারপরে আরেকটা হলো যে বাউন্ডারিজ বিটুইন টু ডোমিনিয়ন্স অফ মানে ইন্ডিয়ান পাকিস্তান ওয়াজ ডান বাই সিরিল র্যাডক্লিফ, এটাকে র্যাডক্লিফ লাইন বলা হয়, ঠিক আছে। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট হিয়ার ইট লাইক এ স্টোরি সিরিজ। আপনাদের যদি ভালো লাগে তো আমাদের ফিডব্যাক নিশ্চয়ই দেবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।